প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও নতুন একটি ক্লাসে স্বাগত। আজকে আমরা লেজার অর্থাৎ খতিয়ান, আমাদের হিসাব চক্রের অ্যাকাউন্টিং সাইকেলের যে দ্বিতীয় ধাপ সেটি হচ্ছে খতিয়ান বা লেজার, খতিয়ান বই প্রস্তুত করা। এই খতিয়ান বই সম্পর্কে আমরা আজকে জানব এবং একটি খতিয়ান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেটি আমরা দেখব। তো তোমাদের সবাইকে এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমরা দেখি যে খতিয়ান কি এবং খতিয়ান কিভাবে প্রস্তুত করা হয়। তোমাদের একটি খতিয়ানের একটি পেজ, খতিয়ান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলা আছে এবং এর সাথে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে কিভাবে খতিয়ান বই প্রস্তুত করতে হয় লেনদেনগুলো থেকে সরাসরি। তো প্রথমেই আমরা যদি খতিয়ান বলি, আমি বলেছি যে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে খতিয়ান অর্থাৎ 2 নাম্বার স্টেপ। তো এই খতিয়ানের আগে হচ্ছে আমাদের যে বইটি প্রস্তুত করা হয় সেটি হচ্ছে জাবেদা। এই জাবেদা সম্পর্কে আলোচনা হয়েছে, 3টি ক্লাস হয়েছে, তোমরা সেখান থেকে ধারণা নিতে পারবে। জাবেদাতে আসলে 2টি পক্ষ ডেবিট এবং ক্রেডিট এই হিসেবে লেখা হয়, ডেবিট এবং ক্রেডিট করে লেখা হয়। সেখানে আসলে বিভিন্ন হিসাব থাকে, সেই হিসাবগুলো আসলে সুন্দরভাবে গুছিয়ে কিন্তু লেখা হয় না। দেখা যায় যে খতিয়ান জাবেদাতে নগদান হিসাব 1 তারিখে হয়েছে, আবার 5 তারিখে হয়েছে, আবার 10 তারিখে হয়েছে, আবার 30 তারিখে হয়েছে, কিন্তু মাস শেষে গিয়ে আমার নগদান আসলে হাতে কত টাকা আছে, ডেবিট ব্যালেন্স কত টাকা আছে, এটি কিন্তু সেখান থেকে জানা যায় না। এটি জানার জন্য আমাদের খতিয়ান বই প্রস্তুত করতে হয়, লেজার প্রস্তুত করতে হয়। তাহলে খতিয়ান হচ্ছে জাবেদায় যে সকল আমরা লেনদেনগুলো লিখি, সেই লেনদেনের যে বিভিন্ন হিসাব থাকে সেই হিসাবগুলোকে খতিয়ানের মাধ্যমে আমরা আলাদা আলাদা হিসাবের মাধ্যমে লিখে আমরা কি করি, জের বের করি, আমরা ব্যালেন্স বের করি। এটি হচ্ছে আমাদের খতিয়ান। অর্থাৎ নগদান হিসাবের জন্য নগদান হিসাব আলাদা, রেন্ট এক্সপেন্সের জন্য রেন্ট এক্সপেন্স আলাদা, ক্যাপিটাল অ্যাকাউন্টের জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট আলাদা। তো এই খতিয়ান প্রস্তুতের জন্য আমাদের 2 ধরনের ছক আছে। একটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মেথড, যেটি হচ্ছে টি ছক। টি ছকের এখানে একটা স্যাম্পল দেওয়া আছে যে টি ছককে সমান 2 ভাগে ভাগ করা হয়। একদিকে ডেবিট থাকে, ডেবিট অংশ, আর একটা ক্রেডিট অংশ। তো সমান 2 ভাগে ভাগ এই জন্য বলা হচ্ছে, দেখো যে এখানেও আমার ডেট আছে, আবার মাঝেও আমার ডেট আছে, অ্যাকাউন্ট টাইটেলস আছে, অ্যাকাউন্ট টাইটেলস আছে, রেফারেন্স আছে, রেফারেন্স আছে, টাকা আছে, টাকা আছে। অর্থাৎ 4 দুগুণে 8টা আমার এক কলাম থাকে এখানে, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, টাকা। ডেবিট সাইডেও আমার 4টা কলাম থাকে, ক্রেডিট সাইডেও 4টা কলাম থাকে। তো এইটাকে টেনে দিলে পরে আসলে অনেকটা টির মতো হয়ে যায়, এই কারণে হচ্ছে এটাকে টি ছক বলা হয়। তো টি ছকটা আগে বেশি ব্যবহার করা হতো, এখন খুব একটা বেশি ব্যবহার করা হয় না। এখন যেহেতু আমরা আধুনিক যুগে আছি, এই কারণে আধুনিক পদ্ধতি, যেটাকে মডার্ন মেথড আর চলমান জের পদ্ধতি, এইটা আবিষ্কার হয়েছে। তো চলমান জের পদ্ধতির দেখো যে কিভাবে এই টেবিলটা আঁকতে হয়, ড্র করতে হয়। প্রথমে আমার ডেট থাকে, এখানে ডেবিট ক্রেডিট আলাদা করতে হয় না, ডেট থাকে, ডেটের পরে অ্যাকাউন্ট টাইটেলস আগেও ছিল এখনো আছে, রেফারেন্স আগেও ছিল এখনো আছে। আমার আগে ডেবিট ক্রেডিট আলাদা ছিল, এখন ডেবিট আর ক্রেডিট পাশাপাশি থাকবে। তারপরে ব্যালেন্সের জন্য অনেক বইতে একটা টাকার ঘরও থাকে, আবার 2টা টাকার ঘরও থাকে। 2টা টাকার ঘর থাকলে সুবিধা হয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। এই হচ্ছে আমাদের চলমান জের পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। তো আমরা এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেটি আমরা দেখি যে প্রবলেমে কি বলা আছে। ট্রানজাকশন ফর দি আহমেদ অ্যান্ড কোম্পানি ফর দি মান্থ অফ জুন 2015 আর প্রেজেন্টেড বিলো। অর্থাৎ 2015 সালের জুন মাসের আহমেদ অ্যান্ড কোম্পানির কি দেওয়া আছে, কিছু ট্রানজাকশন দেওয়া আছে, 4টা ট্রানজাকশন দেওয়া আছে। জুন 1, ইনভেস্টেড টাকা 1 লাখ, ক্যাশ টু স্টার্ট বিজনেস, অর্থাৎ 1 লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করা হয়েছে। 15 তারিখে আছে পারচেস সাপ্লাইজ ফর টাকা 20,000 ইন ক্যাশ, অর্থাৎ আমরা সাপ্লাইজ কিনেছি নগদ 20,000 টাকা দিয়ে। 20 তারিখে আছে পেইড টাকা 30,000 ক্যাশ ফর জুন অফিস রেন্ট, জুন মাসের অফিস ভাড়া বাবদ আমরা 30,000 টাকা নগদ প্রদান করেছি। আর 30 তারিখে আছে সাপ্লাইজ অফ টাকা 5,000 হ্যাভ বিন ইউজড, অর্থাৎ সাপ্লাইজের
মধ্যে 5,000 টাকা আমরা ব্যবহার করে ফেলেছি, অর্থাৎ 5,000 টাকার সাপ্লাইজ আমরা ব্যবহার করেছি। আমরা সাপ্লাইজ কিনেছিলাম 15 তারিখে 20,000 টাকা, এর মধ্যে থেকে 30 তারিখের আমাদের বলছে যে এই মাসে আমরা 5,000 টাকার সাপ্লাইজ ব্যবহার করে ফেলেছি, অর্থাৎ খরচ করে ফেলেছি। এই হচ্ছে আমাদের 4টা ট্রানজাকশন আছে। এখন আমাদের রিকোয়ারমেন্টে বলেছে যে ওপেন নেসেসারি লেজার অ্যাকাউন্টস, আমাদের এখন খতিয়ান হিসাব প্রস্তুত করতে হবে এবং কি কি খতিয়ান তৈরি করতে হবে সেখানে বলা আছে যে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট করা লাগবে, ক্যাপিটাল করতে হবে, সাপ্লাইজ করতে হবে, অফিস রেন্ট করতে হবে, সাপ্লাইজ এক্সপেন্স করতে হবে। এই অঙ্কের একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু আমাদের জাবেদা করতে বলা হয়নি, জার্নাল এন্ট্রি করতে বলা হয়নি, অর্থাৎ উইদাউট জার্নাল এন্ট্রিজ আমাদের কি করতে হবে, সরাসরি খতিয়ান বই, খতিয়ান হিসাব প্রস্তুত করতে হবে। তো সরাসরি খতিয়ান হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা একই সাথে এখানে দেখব। আগে জাবেদা করে নিলে ভালো হয়, কিন্তু জাবেদা ছাড়াও সরাসরি খতিয়ান বই প্রস্তুত করা যায়। তো আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জন্য দেখো যে টাইটেল দেওয়া হয়েছে ক্যাশ অ্যাকাউন্ট। আমরা চলমান জেড ছক অর্থাৎ আধুনিক পদ্ধতিতে করব, এই কারণে ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং ব্যালেন্সের জন্য ডেবিট ক্রেডিট করা হয়েছে। তো ক্যাশ অ্যাকাউন্ট করতে হলে আমার দেখতে হবে যে কোন কোন ট্রানজাকশনে আমার ক্যাশ আছে। তো আমার 1 তারিখে হচ্ছে 1 লাখ টাকার ক্যাশ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, অর্থাৎ মালিক 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তো তার মানে হচ্ছে ব্যবসায় 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। তো এক ব্যবসায় যদি টাকা বৃদ্ধি পায়, নগদ টাকা বৃদ্ধি পেলে, নগদ টাকা যেহেতু সম্পদ, এই কারণে নগদ টাকা বৃদ্ধি পেলে এটা আমরা ডেবিট করি। এর জন্য দেখো যে এই 1 তারিখ দিয়ে, জুনের 1 তারিখ দিয়ে কিন্তু ডেবিট দিকে 1 লক্ষ টাকা লেখা আছে, অর্থাৎ ব্যবসায় 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, এই কারণে 1 লক্ষ টাকা। আর এই টাকাটা যেহেতু মালিক ক্যাপিটাল হিসেবে নিয়ে আসছে, অর্থাৎ ক্যাশের বিপরীত হিসাব হচ্ছে আমার ক্যাপিটাল, এই কারণে এই অ্যাকাউন্ট টাইটেলস এর ঘরে বিপরীত হিসাবটা লিখতে হয় ক্যাপিটাল। আমরা যদি জাবেদা করি তাহলে এরকম হবে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ যেহেতু টাকাটা ডেবিট দিকে বসছে, এই কারণে বিবরণের ঘরে ক্যাশের বিপরীত ছিল ক্যাপিটাল, এই কারণে ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা অ্যাকাউন্ট টাইটেলস এর ঘরে বসবে। আর 15 তারিখে আমার হচ্ছে 20,000 টাকা দিয়ে সাপ্লাইজ পারচেস করেছি, অর্থাৎ আমার 20,000 টাকা কিন্তু কমে গিয়েছে। এই কারণে দেখো যে ক্যাশের ঘরে আমরা 20,000 টাকা ক্রেডিট করেছি, কারণ টাকা কমে গেলে সম্পদ কমে যায়, সম্পদ কমে গেলে আমরা এটা ক্রেডিট করি 20,000 টাকা। আর এই 20,000 টাকা দিয়ে আমরা কি কিনেছিলাম, সাপ্লাইজ কিনেছিলাম। তো সাপ্লাইজ আমরা কিনেছিলাম, এই কারণে বিপরীত হিসাব হচ্ছে আমার সাপ্লাই। অর্থাৎ আমরা যদি জাবেদা বলি তাহলে হবে সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট আর হচ্ছে আমার ক্যাশ ক্রেডিট। তো এই কারণে ক্যাশের বিপরীত হিসাব যেহেতু সাপ্লাইজ, এই কারণে সাপ্লাইজটা এখানে লেখা হয়েছে। এরপরে আমরা 20 তারিখে দেখি যে জুন মাসের ভাড়া বাবদ 30,000 টাকা প্রদান করা হয়েছে। তো টাকা প্রদান করা মানেই হচ্ছে ক্যাশ কমে যাওয়া, এই কারণে ক্যাশ অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করা হয়েছে। আর এই ক্যাশের বিপরীত অ্যাকাউন্টের নাম হচ্ছে অফিস রেন্ট, এই কারণে এটা অফিস রেন্ট লেখা হয়েছে। তো আমরা ব্যালেন্স কিভাবে বের করেছি, প্রথমে আমার ক্যাপিটাল আসছিল 1 লাখ টাকা ডেবিট, এই কারণে এটা ডেবিট দিকে বসছে। এরপরে 20,000 টাকা আমার ক্রেডিট হয়েছে, এই কারণে ডেবিট ব্যালেন্স 1 লাখ থেকে আমার 20,000 টাকা মাইনাস হয়ে 80,000 হয়েছে। একইভাবে পরে আবার 20 তারিখে আবার 30,000 টাকা আমার কি হয়েছে, ক্রেডিট হয়েছে। এই কারণে আমার ডেবিট ব্যালেন্স ছিল 20 তারিখের আগ পর্যন্ত 80,000 টাকা। এই 80,000 থেকে 30,000 মাইনাস করে এখন আমাদের মাস শেষে ব্যালেন্স আছে হচ্ছে 50,000 টাকা ক্যাশ, অর্থাৎ আমরা পেলাম 50,000 টাকা ক্যাশ ব্যালেন্স আছে মাস শেষে। তো এটা হচ্ছে আমার ক্যাশের ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। এরপরে আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে যাই, সেখানে আমাদের ক্যাপিটাল বের করতে বলা হয়েছে। তো ক্যাপিটাল একটা ট্রানজেকশনেই আছে এবং সেটা হচ্ছে 1 নম্বর ট্রানজেকশন। তো যেহেতু সেখানে বলা আছে মালিক কি করছে, ক্যাপিটাল মালিক 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, অর্থাৎ মালিকের ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। তো আমরা জানি ক্যাপিটাল যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ক্রেডিট করতে হয়, এই কারণে দেখো যে এখানে 1 লক্ষ টাকা ক্রেডিট করা হয়েছে। এবং ক্যাপিটালের বিপরীত অ্যাকাউন্ট ছিল হচ্ছে আমাদের ক্যাশ, যেটা আমরা আগেই আলোচনা করেছি, এই কারণে অ্যাকাউন্ট টাইটেলস এর ঘরে ক্যাশ লেখা হয়েছে। আর এখানে যেহেতু অন্য কোনো ট্রানজাকশন নাই, এই কারণে এই 1 লাখ টাকা যেহেতু আমার ক্রেডিট, এই কারণে ব্যালেন্সও হচ্ছে আমার 1 লাখ টাকা ক্রেডিট ব্যালেন্স। তো ক্যাপিটালের ব্যালেন্স হচ্ছে আমার ক্রেডিট ব্যালেন্স আর ক্যাশের ব্যালেন্স ছিল হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স। এরপরে আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে যাই, বলছে যে সাপ্লাইজ অ্যাকাউন্ট তৈরি করো। তো
তো সাপ্লাইজ অ্যাকাউন্টে দেখো, সাপ্লাইজ অ্যাকাউন্ট এখানে লেখা হয়েছে। সাপ্লাইজের ব্যাপারে 2টা তারিখে বলা ছিল যে প্রথমে আমরা সাপ্লাইজ কিনেছি 20,000 টাকা। তো সাপ্লাইজ একটা সম্পদ, এই সাপ্লাইজ যদি আমরা কিনি সাপ্লাইজ বৃদ্ধি পায়। সাপ্লাইজ একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। এই কারণে দেখো যে 15 তারিখে, জুনের 15 তারিখে 20,000 টাকা ডেবিট করা হয়েছে, কারণ সাপ্লাইজ বাবদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর সাপ্লাইজের বিপরীত হিসাব ছিল ক্যাশ, যেটা আমরা ক্যাশ অ্যাকাউন্টে আলোচনা করেছি। এই কারণে ক্যাশ এখানে অ্যাকাউন্ট ডিটেইলসের ঘরে লেখা হয়েছে। এরপরে 30 তারিখে ছিল যে 5,000 টাকার সাপ্লাইজ হ্যাভ বিন ইউজড, অর্থাৎ 5,000 টাকার সাপ্লাইজ আমরা ব্যবহার করেছি, অর্থাৎ এক্সপেন্স হয়ে গেছে। এক্সপেন্স হয়ে যাওয়া মানে হচ্ছে যে আমার সাপ্লাইজ কমে গিয়েছে। তো সাপ্লাইজ যদি কমে যায় তাহলে আমরা সাপ্লাইজ, যেহেতু সম্পদ, সম্পদ কমে গেলে পরে আমরা সম্পদ ক্রেডিট করি। এটা আমরা জাবেদা থেকে শিখেছি, ডেবিট ক্রেডিট রুলস। তো সম্পদ যেহেতু আমার সাপ্লাইজ 5,000 টাকা কমে গিয়েছে, এই কারণে 5,000 টাকা এখন আমরা ক্রেডিট করেছি। আমার ব্যালেন্স ছিল, ডেবিট ব্যালেন্স ছিল 20,000, আর পরবর্তীতে ক্রেডিট হয়েছে 5,000। এখন আমার ব্যালেন্স আছে 15,000, অর্থাৎ 15,000 সাপ্লাইজ, 15,000 টাকার সাপ্লাইজ এখন আমার হাতে আছে, যেটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো। আর সাপ্লাইজের বিপরীত, সাপ্লাইজের বিপরীত হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স। অর্থাৎ আমি যদি সাপ্লাইজ ব্যবহার করি, সাপ্লাইজ যদি আমি ব্যবহার করি তাহলে আমার সাপ্লাইজ কমে যায়, এই কারণে সাপ্লাইজ ক্রেডিট। আর ব্যবহার করলে আমার এক্সপেন্স বৃদ্ধি পায়, এই কারণে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আমরা পরেরটাতে দেখি। পরে আমাদের ছিল যে আমাদের অফিস রেন্ট, অর্থাৎ অফিস রেন্ট এবং সাপ্লাইজ এক্সপেন্স এই দুইটারও খতিয়ান করতে হবে। অফিস রেন্টের ব্যাপারে আসলে আমাদের একটা শুধু 20 তারিখে ছিল যে 30,000 টাকার ক্যাশ জুন মাসে অফিস রেন্ট বাবদ দেওয়া হয়েছে। তার মানে অফিস রেন্ট হচ্ছে আমার এক্সপেন্স, আমার এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে। তো এক্সপেন্স বৃদ্ধি পাওয়া মানে ডেবিট হওয়া। এই কারণে দেখো যে অফিস রেন্ট এক্সপেন্স আমার কি করা হয়েছে, ডেবিট করা হয়েছে। অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট করা হয়েছে। আর এই অফিস রেন্ট যেহেতু আমরা ক্যাশে দিয়েছিলাম, এই অফিস রেন্টের বিপরীত হিসাব ছিল ক্যাশ, এই কারণে অ্যাকাউন্ট ডিটেইলসের ঘরে আমরা ক্যাশ লিখেছি। তো অফিস রেন্ট যেহেতু আমার ডেবিট করেছি, এই কারণে আমার ব্যালেন্সও ডেবিট ব্যালেন্স হবে, অন্য কোনো ট্রানজ্যাকশন আর নাই। এই কারণে আমার অফিস রেন্টের ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স, যেটি কিনা 30,000 টাকা। এরপরে আমাদের আরেকটা ছিল যে আমাদের সর্বশেষ, সেটা হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স, 5 নাম্বার। এই সাপ্লাইজ এক্সপেন্সেরও আমাদের কি করতে হবে, আমাদের খতিয়ান টানতে হবে। তো সাপ্লাইজ এক্সপেন্সের বিষয়ে শুধুমাত্র একটা লেনদেনই ছিল, সেটি হচ্ছে 30 তারিখ। সাপ্লাইজ অফ টাকা 5,000 হ্যাভ বিন ইউজড, অর্থাৎ 5,000 টাকার সাপ্লাইজ ব্যবহার হয়েছে। এই যে আমরা ব্যবহার করেছি, এটাই হচ্ছে আমাদের এক্সপেন্স। তো আমরা দেখি কিভাবে করেছে। যেহেতু আমরা ব্যবহার করেছি, তার মানে আমাদের এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে। আর তোমরা জানো এক্সপেন্স বৃদ্ধি পেলে এক্সপেন্সটাকে ডেবিট করতে হয়, এই কারণে খতিয়ান বইতে এটা ডেবিট দিকে লেখা হয়েছে। আর সাপ্লাইজ এক্সপেন্সের বিপরীত হিসাব ছিল হচ্ছে সাপ্লাইজ, যেটি আমরা সাপ্লাইজ অ্যাকাউন্ট করার সময় দেখিয়েছি। এই কারণে সাপ্লাইজটাও কি করা হয়েছে, অ্যাকাউন্ট ডিটেইলসের ঘরে লেখা হয়েছে। যেহেতু সাপ্লাইজ এক্সপেন্স আমরা 5,000 টাকা ডেবিট করেছি, এই কারণে আমার ব্যালেন্সের ঘরেও এটা যাবে ডেবিট হিসেবে 5,000 টাকা। অন্য কোনো ট্রানজ্যাকশন আর নাই, যার কারণে আমাদের এখানে খতিয়ান হিসাব তৈরি করতে বলা হয়েছিল: ক্যাশ, ক্যাপিটাল, সাপ্লাইজ, অফিস রেন্ট, সাপ্লাইজ এক্সপেন্স। 5টা অ্যাকাউন্টই আমরা তৈরি করেছি। আশা করি তোমরা বুঝেছো। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, অথবা যদি আমার সাথে সরাসরি কথাও বলতে চাও, মোবাইল নাম্বার চাও, সেটিও তোমরা কমেন্ট বক্সে তোমরা লিখে দিতে পারো। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার চাও সেটিও তোমরা পারবে। অর্থাৎ আমি চাই যে তোমরা এই যে অ্যাকাউন্টিংয়ের যে বিষয়গুলো আছো সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে, অনলাইন থেকে সহযোগিতা নিয়ে, আমার ইউটিউব চ্যানেল থেকে সহযোগিতা নিয়ে তোমরা সুন্দরভাবে এই অ্যাকাউন্টিংয়ের বিষয়গুলো তোমরা শিখো। তো তোমাদের জন্য শুভকামনা। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা জানাবে। সবাইকে অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।